কার্যত নামে 14 দল থাকলেও আসলে বাটি চালান দিলেও কিন্তু এই 14 দলের 14টা দল বা অফিস টফিস আপনারা খুঁজে পাবেন না। আগামী ফেব্রুয়ারিতে ন্যাশনাল ইলেকশন হলে তার আগে কি আর একটা গণভোট করার ফিটনেস বা প্রস্তুতি ওনাদের আছে কিনা? মূলত আপনারা জানেন যে প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের তার ঘোষিত রোডম্যাপ অনুযায়ী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তো সেক্ষেত্রে আমরা বিশেষ করে নির্বাচন কমিশনের নির্বাচন নিয়ে প্রস্তুতি সম্পর্কে জানতেই মূলত আজকে এখানে এসেছিলাম। নির্বাচন কমিশনের পক্ষ থেকে তারা যে কাজগুলো করছে সেটার একটা বর্ণনা আমাদেরকে দিয়েছেন এবং তাতে আমরা খুশি যে মনে হচ্ছে যে তারা আসলে আমাদের প্রত্যাশার চেয়েও নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছেন এবং কাজগুলো গুছিয়ে নিচ্ছেন। বিশেষ করে আমরা 9টি বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ইস্যু নিয়ে আজকে এখানে কথা বলেছি, দেখলাম যে সেগুলো অনেকখানি তারা ইতিমধ্যেই বাস্তবায়নের পথে হাঁটছে। যেমন আমরা প্রবাসীদের ভোটের অধিকার নিশ্চিত করার এইবারের নির্বাচনে বলেছি, তারা অলরেডি এই কাজ শুরু করে দিয়েছেন। এবং আমরা নির্বাচনের সময় যেটা দীর্ঘদিন ধরেই অপোজিশন পার্টিগুলোর দাবি ছিল, ইনক্লুডিং বিএনপি, জামাত, বিশেষ করে লাস্ট রেজিমের সময়ও, যে ইলেকশনের প্রতিটি কেন্দ্রে সিসিটিভির ব্যবস্থা করা। যদিও নির্বাচন কমিশন বলেছে এটা খুব ব্যয়বহুল, কিন্তু আমার মনে হয় যে ব্যয়বহুল হলেও এটা করতে হবে। আবার তারা এটা আশ্বস্ত করেছে যে যে সমস্ত স্কুল কিংবা বিভিন্ন প্রতিষ্ঠানে সেন্টারগুলো থাকে, এখনকার দেখা যায় ব্যবস্থায় অনেক জায়গায় ক্যামেরা থাকে, প্লাস তারা সেটি নিয়ে ভাবছে। এবং বডি অন ক্যামেরা তো প্রত্যেকটা কেন্দ্রে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে থাকতেছে। পাশাপাশি আমরা যেটা দেখেছি যে সাংবাদিকদের কেন্দ্রে অ্যাক্সেস থাকলে অনেক ধরনের অঘটন ঘটে না তাদের উপস্থিতিতে। সেক্ষেত্রে সাংবাদিকদের জন্য একটা অবাধ প্রবেশ ভোট কেন্দ্র কিংবা যে কোনো জায়গায় অনিয়মের ক্ষেত্রে তাদের জন্য অ্যাক্সেস থাকে, তাদের কাজে যেন প্রতিবন্ধকতা তৈরি না করা হয়, সেই বিষয়টিও আমরা আবেদন জানিয়েছি। একই সাথে নিবন্ধিত এবং মেইন স্ট্রিম মিডিয়া ছাড়া, বিশেষ করে এখন অনেক ধরনের অনলাইন পোর্টাল মিডিয়া দেখা যায় যেগুলো আসলে ওইভাবে মান ফলো করে সাংবাদিকতা করছে না। দেখা যায় একজন ব্যক্তি একটা ফেসবুক পেজ খুলে একটা মিডিয়া দাঁড়াই গেছে, একটা ওয়েবসাইট খুলে একটা মিডিয়া দাঁড় করাই দিছে, তার সাথে ইউনোর খাতির কিংবা ডিসির খাতির তার ওইটার নাম দিয়ে সে 100 জনের কাট করাই নিল। দেখালে এই লোকগুলো আপনার অনেক সময় নির্বাচনে নির্দিষ্ট ক্যান্ডিডেটের পক্ষে কাজ করে। সেক্ষেত্রে আমরা এটা ফাইন্ড আউট করার জন্য ওনাদেরকে বলেছি যে যে সমস্ত মিডিয়াগুলোকে অনুমোদন দেওয়া হয়েছে সেটা আঞ্চলিক পর্যায়ে কিংবা জাতীয় পর্যায় থেকে সেই সমস্ত সাংবাদিকদের বিষয়টা যেন ওনারা বিবেচনা করে। এবং বিশেষ করে আপনারা জানেন যে জুলাই সনদের বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে রাজনৈতিকভাবে বেশ উত্তাপ ছড়াচ্ছে, রাজনৈতিক দলের বক্তব্য বেশ একেবারেই বিপরীতমুখী অনেক ক্ষেত্রে। কিন্তু আমার মনে হচ্ছে যে এটা শুধুমাত্র কথার বাকযুদ্ধ, প্রকৃত অর্থে সবাই আগামী জাতীয় নির্বাচন নিয়ে ফোকাস দিচ্ছে। সো সেই ক্ষেত্রে এখন নির্বাচন কমিশন আসলে কী ভাবছে এই বাস্তবতায়, কি আগামী ফেব্রুয়ারিতে ন্যাশনাল ইলেকশন হলে তার আগে কি আর একটা গণভোট করার ফিটনেস বা প্রস্তুতি ওনাদের আছে কিনা, ওনারা পারবে কিনা, নাকি জাতীয় নির্বাচনটাকে ওনারা প্রেফারেন্স দিচ্ছে। তারা এটা বলেছে যেহেতু জুলাই সনদের বাস্তবায়নটা সরকার করবে, আমরা ঐক্যমত্য কমিশন থেকে মূলত সরকারকেই তাদের উপরেই সিদ্ধান্তটা দিয়েছে যে তারা সিদ্ধান্ত নেবে যে কি প্রক্রিয়ায় বাস্তবায়নটা করবে বা কখন করবে। সেক্ষেত্রে সরকারের নির্দেশনার দিকেই তারা চেয়ে আছে, কিন্তু তারাও আসলে প্রকারান্তে, এটা তো আমরা বুঝি, তারাও সেটা তো বাস্তবতাটা স্বীকার করবে যে এখনকার বাস্তবতায় দুটি ভোট করা ওই বাস্তবতাটা আসলে নাই। সর্বোপরি আমরা যেটা নির্বাচন কমিশনের দীর্ঘদিন ধরেই বলে আসছিলাম যে নির্বাচন কমিশন বা নির্বাচনটা যেন কালো টাকা, পেশি শক্তি মুক্ত এবং একটা ভয় ভীতি মুক্ত একটা উৎসব মুখর পরিবেশে যেন নির্বাচনটা হয়, যেটা প্রধান উপদেষ্টাও ঘোষণা দিয়েছেন যে তিনি একটা ভালো নির্বাচন করতে চান। সেক্ষেত্রে নির্বাচন কমিশন কিন্তু পরিষ্কারভাবেই বলেছেন এটা রাজনৈতিক দলগুলোর উপরে কিন্তু অনেকখানি নির্ভর। সেই জায়গা থেকে তারা আমাদের সহায়তা চাচ্ছেন, আমরা আমাদের সহায়তা করব। এবং একই সাথে বিশেষ করে আমরা যেটা জানি যে ধর নির্বাচন কমিশনের আপনার গেজেটে না থাকলে সাধারণত প্রতীক পাওয়া যায় না বা ওইটার মধ্যে থেকে নিতে হয়। যেমন আমরা যে মার্কাটা নিয়েছি আমাদের দলের মার্কার ট্রাক, এটি কিন্তু আমরা আসলে চয়েস করে দেই নেই, এইটা আমাদের ওই মার্কার ইয়ে থেকে সিলেকশন করা হয়েছে। সুতরাং সেই ক্ষেত্রে আমাদের অন্যান্য রাজনৈতিক দলগুলোরও উচিত হবে না
যে কোনো একটা নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট ইস্যু নিয়ে বা স্বার্থ নিয়ে আসলে নির্বাচন কমিশনকে বিতর্কিত করা। কারণ এই নির্বাচন কমিশন কিন্তু ফ্যাসিবাদের পতনের পরে বর্তমান অংশীজনদের সাথে আলাপ আলোচনা সাপেক্ষেই গঠন করা হয়েছে এবং তারা এখন পর্যন্ত ন্যাশনাল কিংবা লোকাল কোনো ইলেকশন হোল্ড করে নাই। সুতরাং তাদের অনিয়ম স্বজনপ্রীতি এগুলো তো আমরা দেখি নাই। এখন আমরা যদি আগে নির্বাচন কমিশনকে বিতর্কিত করি তাহলে তো আসলে তারা একটা ভালো নির্বাচন করতে পারবে না। এবং আমরাও তাদেরকে এটা বলেছি যে যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বাংলাদেশের এই ঐতিহাসিক পরিবর্তনের সন্ধিক্ষণে দাঁড়িয়ে তারা যেন মেরুদণ্ড সোজা করে সিদ্ধান্ত নেন। আমরা যেটা চাই যে বাংলাদেশ কেন রাষ্ট্র হিসেবে আসলে এই 54 বছরে দাঁড়ায় নেই, কারণ একটা রাষ্ট্র দাঁড়িয়ে থেকে তার বেশ কিছু প্রতিষ্ঠানের উপরে, সেটা জুডিশিয়ারি, ইলেকশন কমিশন, এরকম প্রতিষ্ঠানগুলো। তো আমাদের এইখানে কিন্তু সেটা ওইভাবে গড়ে ওঠে নাই। তো কাজে আমরা চাই অভ্যুত্থানের পরে অন্তত নির্বাচন কমিশন সেইভাবে প্রতিষ্ঠিত হোক এবং তার সেই ভাবমূর্তিটা আগামী নির্বাচনের মধ্যে দিয়ে দেশবাসী তথা আন্তর্জাতিক পরিসরে তুলে ধরুক। এবং একই সাথে এটা একটা ওপেন সিক্রেট, রাজনৈতিক দল, সরকার, ইলেকশন কমিশন সবাই ধরেন বিভিন্নভাবে আলাপ আলোচনা হচ্ছে যে আগামী নির্বাচনে অংশগ্রহণমূলক বলতে আসলে কাদেরকে মিন করা হচ্ছে যে তাদেরকে নিয়ে নির্বাচনটা করা দরকার, তাদের উপরে কোনো বিদেশি চাপ আছে কিনা। কারণ এটা সত্য যে বাংলাদেশের ইলেকশনগুলো আসলে আমরা দেখি যে আমাদের এই বিদেশি বন্ধুপ্রতিম রাষ্ট্রগুলো যদিও তাদের দেশের নির্বাচন নিয়ে আমরা কথাও বলতে পারি না, আমাদের অ্যাম্বাসেডররা কোনোদিন ওই দেশে ইলেকশন কমিশনের সাথে একটা মিটিং করতে পারে কিনা আমরা জানি না, কিংবা ইলেকশন নিয়ে কোনো সাজেশন দিতে পারে কিনা আমরা জানি না। কিন্তু আমাদের ইলেকশন নিয়ে অনেক ধরনের প্রস্তাবনা দেয়, এখানে অংশগ্রহণমূলক হতে হবে, অমুককে নিতে হবে, তমুককে নিতে হবে। সেক্ষেত্রে আমরা পরিষ্কারভাবেই বলেছি যে এই 24-এর গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে পরাজিত ফেসিস্ট শক্তি, যে যাদের মানবতা বিরোধী অপরাধের বিচার হচ্ছে, যারা আইনগতভাবে তাদের কার্যক্রম নিষিদ্ধ, কোনো বিদেশি যদি সেই সমস্ত বিষয়ে প্রশ্ন করে তারা যেন তাদের উত্তরটা ক্লিয়ার করে বাংলাদেশের জনগণের আপনার অবস্থানটা যেন ব্যক্ত করে যে বাংলাদেশের জনগণ এই ফেসিবাদী শক্তিকে প্রত্যাখ্যান করেছে, আইনগতভাবে তাদের বিচার হচ্ছে, সুতরাং তারা যেন নির্বাচনে অংশগ্রহণের কোনো সুযোগ না পায়। একইভাবে যে এই ফেসিবাদের দোসর যারা জাতীয় পার্টি সহ কার্যত নামে 14 দল থাকলেও আসলে বাটি চালান দিলেও কিন্তু এই 14 দলের 14টা দল বা অফিস টফিস আপনারা খুঁজে পাবেন না। সো সেই জায়গা থেকে আমরা যেটা দেখেছি যে আসলে এখানে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির মূল নেক্সাসটা ছিল পাওয়ার পার্টি এবং অপোজিশন। সেই জায়গাতে আমরা জাতীয় পার্টির বিষয়ে আমরা বলেছি যে নির্বাচনে যাতে অংশগ্রহণ করার সুযোগ না পায় এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। নির্বাচন কমিশন পরিষ্কারভাবে বলেছে যে তারা আসলে কোনো রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ করতে পারে না, এটা সিদ্ধান্ত দিতে হবে সরকারকে অথবা আদালতকে। তাই আমরা সরকারের প্রতিও আমরা আহ্বান জানাই, সরকার যদি আগামীতে একটা শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন চায় তাহলে আওয়ামী লীগের পাশাপাশি জাতীয় পার্টিকেও যেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই মানবতা বিরোধী অপরাধে বিচারের মুখোমুখি করে এবং জাতীয় পার্টির যে সমস্ত নেতা কর্মীদের বিরুদ্ধে খুনের মামলা আছে, দুর্নীতির মামলা আছে, তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয়। এবং সর্বোপরি এই কথাটি বলে শেষ করতে চাই, আমরা নির্বাচন নিয়ে যেমন আশাবাদী, আপনারা জানেন যে ছোট বড় সকল দলের প্রার্থীরা এখন ফুল সুইংয়ে কিন্তু মাঠে কাজ করে বেড়াচ্ছে, প্রচার প্রচারণা, গণসংযোগে। সেক্ষেত্রে এখন এই জুলাই সনদ নিয়ে যদি এই বিভক্তি বিভাজনের জায়গাটা থাকে তাহলে কিন্তু ইলেকশনটা যথাসময় হবে না, নির্বাচন বাধাগ্রস্ত হবে। আর নির্বাচন যদি বিলম্বিত হয় তাহলে কিন্তু রাজনৈতিক দল, নির্বাচন কমিশন, সরকার এবং সর্বোপরি দেশ একটা চরম বিপদের সম্মুখীন হবে, বিপর্যয়ের সম্মুখীন হবে। সেই জায়গা থেকে আমরা নির্বাচন কমিশনকেও বলেছি নির্বাচনের 1 মাস আগে নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা তৈরি হলে সেই ক্ষেত্রে তাদেরও একটা ভূমিকা নেওয়ার সুযোগ আছে। কাজেই তারা যেন সরকার প্রধানের সাথেও সে বিষয়ে আলাপ আলোচনা করে তাদের নির্বাচনী কাজগুলো এগিয়ে নেন, পার্টিগুলোর সাথে যেন ডায়লগ শুরু করেন। এবং তারা বলেছেন নিবন্ধন প্রক্রিয়াটা খুব অল্প সময়ের মধ্যে শেষ হলেই তারা পার্টিগুলোর সাথে আনুষ্ঠানিকভাবে ডায়লগ প্রক্রিয়া শেষ করবে। এবং সরকারকে আমরা বলতে চাই এখন আমরা নির্বাচনের দিকে হাঁটতে চাই, আর ডানে বামে নয়, এখন সোজা নির্বাচনের দিকে আমাদেরকে হাঁটতে হবে। এবং ওই নির্বাচনের ভোটের মাঠেই জুলাই সনদ, জাতীয় নির্বাচন, সব বিষয় আসলে ফয়সালা হবে। ধন্যবাদ। এইটা আসলে হ্যাঁ একটা ইন্টারেস্টিং কোশ্চেন আমরা ওনাদেরকে বলেছিলাম, যদিও আমরা এটাকে অ্যাপ্রিসিয়েট করি। ওনাদেরকে আমরা জিজ্ঞেস করেছিলাম যে স্টেক হোল্ডারদের সাথে ডায়লগ ব্যতীত আরপিওটা তারা এইভাবে সিদ্ধান্তটা নিল কেন। তো তারা আবার আমাদেরকে মানে ওই রিকল করিয়েছে আমাদের মেমোরি থেকে যে এটা ঐক্যমত্য কমিশনে আসলে আমরা আলাপ আলোচনা করে এই সিদ্ধান্তটা হয়েছিল যে নির্বাচনে জোট হলেও আপনার নিবন্ধিত দলসমূহ যার যার দলের মার্কায় নির্বাচন করবে। ধরেন আমরা 5টা দল মিলে একটা জোট করলাম, সেক্ষেত্রে
একটা আসনে একজনের প্রার্থী থাকবে আর বাকি 4 জন তার পক্ষে কাজ করবে, বা বাকি 4টি দলের সমর্থকরা ওই যেই দলের প্রার্থী ওখানে ইলেকশন করবে তার পক্ষে কাজ করবে, তার নির্বাচনী প্রচারণা করবে। এইটি হচ্ছে জোটের প্র্যাকটিসটা আমরা করতে চাই এবং আমরা এটাকে ইতিবাচকভাবে দেখি, যেটা আমরা আগেও বলেছি যে আপনার জোট করলেও নির্বাচন করবে দলগুলো যার যার প্রতীকে। সেক্ষেত্রে হয়তো কিছু কিছু দল বা নেতৃবৃন্দ আপত্তি জানিয়েছে বা জানাতেও পারে, কিন্তু আমরা এটাকে ইতিবাচকভাবে দেখি এবং নির্বাচন কমিশন বরাবর বলেছে যে জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনায় নির্বাচন কমিশন সংশ্লিষ্ট যেসব সিদ্ধান্তের বিষয়ে একমত হয়েছে সেগুলো ওনারা এক্সিকিউট করতেছেন। সেইটারই অংশ হিসেবে আসলে এই নির্বাচন জোটে করলেও নির্বাচন করবেন প্রার্থীরা যার যার দলের মার্কায় প্রতীকে, এই বিষয়ে ওনারা সিদ্ধান্তটা নিয়েছেন। আমরা একটা রাইজিং দল হিসেবে আমরা আমাদের দলকে বিকশিত করতে আমরা সারা দেশে 300 আসনের প্রার্থী বাছাই, তাদেরকে পরিচিত করা, গণসংযোগ, এগুলো নিয়ে কাজ করছি। আপাতত নির্বাচনের আসলে কারোর সাথে জোটবদ্ধ হওয়ার বিষয়ে আমরা সিদ্ধান্ত নেইনি, তবে আলাপ আলোচনা চলছে। বিএনপির সাথে আমাদের দীর্ঘদিন একটা বন্ধুত্ব রয়েছে, জামাতের সাথে আলোচনা চলছে, আবার বিএনপি জামাতের বাইরেও একটা বিকল্প রাজনৈতিক জোট গঠন করা যায় কিনা সেগুলো নিয়ে অনেকের সাথে মিটিং হয়, আলাপ আলোচনা হয়, কিন্তু এগুলো আসলে এখন পর্যন্ত ওই ধরনের কনক্লুশনে পৌঁছানোর মতো কোনো সিদ্ধান্ত হয়নি। ঠিক আছে, থ্যাংক ইউ। এটা বলা হয়েছে ভাই, গণভোট ক্লিয়ার। না, এখানে আমাদের সিনিয়র সহসভাপতি ফারুক হাসান যেটা বলেছে এটা আমাদের দলীয় অবস্থান। আগে কিন্তু এটা নিয়মই ছিল যে কেয়ারটেকার গভর্নমেন্টের সাথে সংশ্লিষ্টরা জাতীয় নির্বাচনে অংশ নিতে পারে না, এবং আপনারা জানেন যে সরকারি কর্মকর্তা কর্মচারীদেরও বিধান আছে যে অবসরের 3 বছরের আগে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারে না। সুতরাং সেই জায়গা থেকে আমরা মনে করি অবশ্যই সরকারের উপদেষ্টা কিংবা সরকারের সুবিধাভোগী কেউ যেন এই ইমিডিয়েট নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, এই বিষয়টা তো ইলেকশন কমিশনকে কনসার্ন থাকতে হবে, না হলে তো এটার কোনো ইলেকশন প্রশ্নবিদ্ধ হবে। ধন্যবাদ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটা বলা হয়েছে, আমরা সেটা বলেছি যে এই মুহূর্তে আসলে দুটো নির্বাচন করা, ভোট করার বাস্তবতাটা নাই, এবং আমাদের যে সমস্ত বন্ধুরা নির্বাচনের পূর্বে মানে জাতীয় নির্বাচনের আগে জুলাই সনদ দিয়ে গণভোট চাচ্ছেন তাদেরকে আমি এটা পাবলিকলি বলতে চাই নাই, তারপর একটু বলছি যে ধরেন এইখানে আমরা যেই পরাজিত ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে লড়াই করে জয়লাভ করেছি তাদের কিন্তু কিছুটা হলেও ভোটের মাঠে একটা প্রভাব আছে। তারপরে যদি এই জুলাই আপনার অংশীদারদের মধ্যেও যদি গণভোট নিয়ে ডিভিশন থাকে তাহলে গণভোটে গেলেও আপনার এই জুলাই সনদ কিন্তু গৃহীত হয় কিনা সেটি নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি হবে। কাজেই আমাদের মনে হয় যে যেই প্রক্রিয়ায় আমরা জুলাই সনদটা বাস্তবায়ন করতে পারি, যেখানে আমাদের ঐক্যমত তৈরি হয়, আমাদের সেই পথেই হাঁটা উচিত। সেক্ষেত্রে যেহেতু মোটামুটি সব দল এখানে কনভিন্স যে ন্যাশনাল ইলেকশনের সাথেই জুলাই সনদের বিষয়ে গণভোট, আমার মনে হয় এটাই একটা ভালো সিদ্ধান্ত হতে পারে। থ্যাংক ইউ ভাইজান।